আচ্ছা, আমরা তাহলে শুরু করি আজকে। আমাদের গতদিন আমরা ট্রাভেলার নিয়ে কথা বলছিলাম। আজকে হচ্ছে ট্রাভেলার ম্যাথস নিয়ে ১ম এ কথা বলব। তো ট্রাভেলার ম্যাথস এটা মূলত গত ক্লাসে যখন আমরা কথা বলি তখন তোমাদের মনে আছে কিনা যে আমরা বলেছিলাম এই রানিং ইন যদি আমরা করতে যাই একটা নতুন রিংকে আ ব্যবহারের উপযুক্ত করতে যাই তাহলে কিন্তু আমাদেরকে ১ম এই হেভিয়ার হচ্ছে আ ব্যবহার না করে তো ১ম এ আমাদের হচ্ছে লাইটার ওয়েট হচ্ছে ট্রাভেলার ব্যবহার করতে হবে। তারপরে আমরা লাইটার ওয়েট থেকে ধীরে, ধীরে হচ্ছে হেভিয়ার ট্রাভেলার এর দিকে যাবো। তো তার মানে হচ্ছে যখনই আমরা এই প্রশ্নে আসবো যে লাইটার নাকি হেভিয়ার, হেভিয়ার নাকি লাইটার, তার মানে অবশ্যই আমাদেরকে ট্রাভেলার এর মাস হিসাব করার কিন্তু একটা ব্যবস্থা আমাদের থাকতে হবে। আ এইজন্য ২ ধরনের হচ্ছে ব্যবস্থা আছে ট্রাভেলার এর মাসকে হিসাব করার জন্য। একটা ব্যবস্থা হচ্ছে যে ট্রাভেলার নাম্বার। একটা ব্যবস্থা হচ্ছে যে ট্রাভেলার নাম্বার দিয়ে ট্রাভেলার মাসকে প্রকাশ করা যায়। আরেকটা পদ্ধতি হচ্ছে আ আইএসও নাম্বার দিয়ে ট্রাভেলার মাসকে প্রকাশ করা যায়। একটা পদ্ধতি হচ্ছে ট্রাভেলার নাম্বার, আরেকটা পদ্ধতি হচ্ছে আইএসও। এই ২ টা জিনিস দিয়ে ট্রাভেলার মাসকে প্রকাশ করা যায়। তো আমি ১ম এ বলি ট্রাভেলার নাম্বারটা আসলে কি? যেমন আমাদের এই চার্টে হচ্ছে বাম দিকে কাউন্ট দেয়া আছে। তো কোন কাউন্টের জন্য কত মাসের ট্রাভেলার ব্যবহার করতে হবে সেটা এখানে বলা আছে। কোন ইয়ার্নের কাউন্টের জন্য কত মাসের ট্রাভেলার ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এখানে বলা। তো এখানে এখানে বলা আছে যে যেমন ১৬ ইনি কাউন্টের জন্য ট্রাভেলার নাম্বার হচ্ছে ১ থেকে ৪। আ এটা ডিফারেন্ট ফাইবারের জন্য বিভিন্ন রকম হতে পারে। রেঞ্জটা হবে ১ থেকে ৪। তো ১ থেকে ৪ মানে কি? জি, জি বলেন। হ্যাঁ, সোনিয়া ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যালো? হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন না আপনি স্যার? জি, জি শুনতে পাচ্ছি বলেন। আমি বলছি এখন তো স্টুডেন্ট নাম্বার আছে মাত্র ১০ জন। হ্যাঁ, হ্যাঁ। স্টুডেন্ট নাম্বার তো মনে হয় বাড়বে, না? আ হ্যাঁ, সাধারণত ওরা প্রায় ৩০-৩৫ জনের মতো আসে হ্যাঁ, থিওরি এখন এই ক্লাসে। যে দেখেন আমি তো সব শুনতে পাচ্ছি না আপনাকে। আচ্ছা তোমরা কি শুনতে পাচ্ছ? না জি স্যার শুনতে স্যার, পাচ্ছি না। ম্যামের মনে হয় নেটে প্রবলেম। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আমাকে শুনতে পাচ্ছ তো? স্যার আপনাকে জি শুনতে স্যার। পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। উনার নেটের প্রবলেম সলভ হলে আশা করা যায় উনি আবার আসবেন। সম্ভবত উনি বলতে চাচ্ছিলেন যে আ তোমাদের স্টুডেন্ট নাম্বার এখন কম কিন্তু পরে বেড়ে যায়। ওনাদেরকে সম্ভবত আমাদেরকে ওই স্টুডেন্ট কিরকম আসে এটার একটা হিসাব করতে আমাদের তো মোটামুটি ৩০-৩৫ জন থাকে। ম্যাম আবার আসছে স্যার। হুম, হুম। তোমাদের স্যার তো ৩০-৩৫ জন থাকে, আবার থাকে না, মানে শেষের দিকে হয়তো বা আরো কমে যায় এরকম আর কি। আচ্ছা, আচ্ছা। কিন্তু সাধারণত মনে হয় 30 প্লাস থাকে তোমাদের বেশিরভাগ সময়। সেটাই আমি তাই বললাম যে আপনারা যদি একটু মিটিং হয় কথা বলেন হেডিংয়ের সাথে। যেমন হ্যাঁ, আমি এখন ১১ জন লিখে দিলাম বা ১২ জন লিখে দিলাম। এখন আপাতত ৩০ জনের উপরে হয়ে যাবে। আর হুম, যখন হুম। এই রিপোর্ট আবার দেখে তখন আপনাকে বলবে যে হ্যাঁ তোমার দরকার কম স্টুডেন্ট। বুঝতে পারছেন? ম্যাম ২৫ জন এভারেজ থাকে আর কি। ওই এভারেজ তো আর আমি এখন লিখতে পারছি না। কারণ আমি যেটা দেখবো আমাকে যদি বলে এখন না থাকলো সেদিন তখন আমাকে ধরবে না। আমি যেটা দেখবো সেটা আমাকে লিখতে হয়। ওই একটু স্যারকে এটার জন্যই বললাম আর কি। ঠিক আছে স্যার? জি, আপনাকে জি। ইনফর্ম করে রাখলাম আমি। ওকে। তাহলে পরে আপনি আমাকে বলতে পারেন যে সোনিয়া ম্যাডাম আমার তো ৩০ জন ছিল আপনি কেন ১২ জন লিখে দিচ্ছেন? আমি যেটা ঢুকে যখন যেটা দেখতেছি আমি তো সেটাই লিখেছি। না ঠিক আছে ওইটা আশা করা যায় মিটিং এ হয়তো চলে আসবে কথাটা। আচ্ছা ঠিক আছে। জি, ওকে। যেটা বলছিলাম তোমাদেরকে যে ধরা যাক 16 এনি ইয়ার্ন আমরা তৈরি করতে চাই। এখন 16 এনি ইয়ার্ন এর জন্য আমরা যখন বললাম ট্রাভেলার নাম্বার হচ্ছে 1 তো ট্রাভেলার নাম্বার 1 মানে ১০ টা ট্রাভেলারের ওয়েট ১০ গ্রেইন যদি হয় ১০ টা ট্রাভেলার নিলাম সেই ১০ টা ট্রাভেলারের ওয়েট যদি হয় ১০ গ্রেইন
গ্রেইন কিন্তু গ্রাম না, গ্রেইন মানে হচ্ছে ওই যে ৭,০০০ গ্রেইন ১ পাউন্ড। তাহলে তখন এটা ট্রাভেলার নাম্বার হবে হচ্ছে 1। ১০টা ট্রাভেলার নিয়ে কত গ্রেইন হচ্ছে তার ভর হলো সেটা অনুযায়ী। যদি ১০টা ট্রাভেলারের ওয়েট ১০ গ্রেইন হয় তাহলে আমরা বলবো এটাকে ট্রাভেলার নাম্বার 1। যদি ১০টা ট্রাভেলারের ওয়েট হচ্ছে ১১ গ্রেইন হয় তখন তাকে আমরা বলবো হচ্ছে ট্রাভেলার নাম্বার ২। যদি ১২ গ্রেইন হয় তাহলে বলবো ৩, ১৩ গ্রেইন হলে আমরা বলবো ৪, এইভাবে যাবে। আর যদি ১০টা ট্রাভেলারের ওয়েট ৯ গ্রাম হয় তখন আমরা এটাকে বলবো 1/0। ঠিক আছে? ১০টা ট্রাভেলারের ওয়েট ১০ গ্রেইন হলে নাম্বার হচ্ছে ১। আর ৯ গ্রেইন হলে আমরা বলবো 1/0। ৮ গ্রেইন হলে আমরা বলবো হচ্ছে 2/0। ৭ গ্রেইন হলে আমরা বলবো হচ্ছে 3/0। 6 গ্রেইন হলে আমরা বলবো হচ্ছে 4/0, এরকম। এইভাবে হচ্ছে আমরা যাব। তো এইভাবে যখন আমরা যাব তো এইভাবে চলতে থাকবে। আর যেটা হচ্ছে ISO, ট্রাভেলারের ক্ষেত্রে আমরা যদি বলি ISO সিস্টেম অনুযায়ী এটা সহজ। এটা হচ্ছে ১,০০০ ট্রাভেলারের ওয়েট যদি 50 গ্রাম হয়, ১,০০০ ট্রাভেলারের ওয়েট যদি 50 গ্রাম হয়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে 50। ISO নাম্বার হচ্ছে 50। হ্যাঁ? তো এইটা হচ্ছে যেমন ধরো যে উপরে লেখা আছে 63, তার মানে হচ্ছে ১,০০০ ট্রাভেলার নিলে তার ওয়েট হবে 63 গ্রাম। এভাবেই যাবে আরকি। তো আমাদের চার্ট মুখস্থ করা লাগবে না, কিন্তু হচ্ছে ইয়ে করা লাগবে। যে ট্রাভেলার নাম্বার আমি যদি বলে দিলাম যে ট্রাভেলার নাম্বার 2/0 মানে কি লেখো। কিংবা হচ্ছে ISO পদ্ধতিতে ISO নাম্বার 80 মানে কি? এই জিনিসটা জানলেই হচ্ছে চলবে। তারপর হচ্ছে ট্রাভেলার ক্লিয়ারার, এটা খুবই সহজ জিনিস। সেটা হচ্ছে এই ডান দিকের ছবিটা খেয়াল করো। এই যে এখানে আমাদের একটা রিং দেখা যাচ্ছে, রিং এর উপরে একটা ট্রাভেলার দেখা যাচ্ছে। যখন হচ্ছে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং চলতে থাকে তখন কখনো কখনো কিছু কিছু লুজ ফাইবার তারা হচ্ছে ইয়ার্ন ছেড়ে চলে আসে এবং ট্রাভেলারের গায়ে আটকে থাকে। ট্রাভেলারের গায়ে আটকে থাকা অবস্থায় যদি ট্রাভেলার হচ্ছে রিং এর উপর দিয়ে ক্রমাগত ঘুরতে থাকে তখন একটা সমস্যা যেটা তৈরি হয়, যে ট্রাভেলারের মধ্যে তোমার ফাইবার গুলি যখন জমে জমে আরো পরিমাণে বাড়তে থাকে তখন এই ফাইবারের উপস্থিতির কারণে ট্রাভেলারের ওয়েটটা বেশি হয়ে যায়। যদিও ট্রাভেলারের ওয়েট আমরা অপটিমাম লিমিটের মধ্যে লাইটার ওয়েটের চাইতে আমরা হেভিয়ার ওয়েট ট্রাভেলারকেই পছন্দ করি বেশি। কিন্তু যখন হেভিনেসটা তোমার হচ্ছে লিমিটেড চাইতে বেশি হয়ে যায় তখন এই অতিরিক্ত হেভি ট্রাভেলারটাও কিন্তু ক্ষতিকর। তখন এটা হচ্ছে ইয়ার্নের উপরে টেনশন বৃদ্ধি করে এবং ইয়ার্ন ব্রেকেজের কারণ হয়ে দাঁড়াতে পারে। তো তখন এই ক্ষেত্রে যেটা হবে যে এটাকে আমরা চাই না যে ট্রাভেলারের মধ্যে এই কারণেই ফাইবার জমে জমে ট্রাভেলারের ওয়েট ভারী হয়ে যাক, এটা আমরা চাই না। তো আমরা যেটা করি সেটা হচ্ছে যে ট্রাভেলার থেকে অ্যারাউন্ড 0.5 মিলিমিটার দূরত্বে একটা এরকম তোমার হচ্ছে ট্রাভেলার ক্লিয়ারার বসায় দেই। এটা স্রেফ হচ্ছে খুব মেটাল একটা শীট, ভার্টিক্যাল শীট, মেটাল শীট, ছোট্ট একটা মেটাল শীট। তো এইটাকে বলা হয় ট্রাভেলার ক্লিয়ারার। বসায় দিলে হয় কি, তখন ওই ট্রাভেলারের গায়ের সাথে যদি লুজ ফাইবার থাকে সেই লুজ ফাইবার গুলি যাওয়ার সময় হচ্ছে এই ট্রাভেলার ক্লিয়ারারের গায়ে থেকে যায় আরকি। পরবর্তীতে আমরা ম্যানুয়ালি হচ্ছে ট্রাভেলার ক্লিয়ারারটা থেকে ওই লুজ ফাইবার গুলিকে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। যার ফলে ট্রাভেলার হেভিয়ার হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে না। এটা হচ্ছে আমাদের ট্রাভেলার ক্লিয়ারারের কাজ। এরপরে যেই টার্মটা নিয়ে আমরা জানবো এটাকে বলা হয় স্পিনিং জিওমেট্রি। এখানে আমাদের ডায়াগ্রামটা মুখস্থ করার প্রয়োজন নাই। তাই এই আশঙ্কা করো না। আমি কিন্তু জিনিসটা কি সেটা একটু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। বিষয়টা হচ্ছে এরকম, দেখো ডায়াগ্রামটা দেখে চিনা যায় কিনা। এখানে ডান দিক থেকে যদি আমরা খেয়াল করি তাহলে ড্রাফটিং জোন দেখা যাচ্ছে। তারপরে ড্রাফটিং জোন থেকে একটু নিচের দিকে যদি আসি, এটা হচ্ছে আমার ফাইবার। এই যে এটা রোভিং ড্রাফট হয়ে ইয়ার্ন হয়ে নিচে নামলো এবং নিচে নেমে এই যে দুইটা সাব বেলুন তৈরি করে প্যাকেজের চারপাশে পেঁচায় যাচ্ছে। এখন এখানে দেখো প্রচুর ডাইমেনশন কিন্তু দেওয়া আছে। যেমন এই ড্রাফটিং জোনটা হচ্ছে তার ইনক্লাইনেশন অ্যাঙ্গেল দেওয়া আছে আলফা। তারপরে এই বটম রোলার থেকে শুরু করে ল্যাপেট পর্যন্ত যেই দৈর্ঘ্য সেটাকে বলা হচ্ছে এল জি। তারপরে হচ্ছে এই ল্যাপেট থেকে শুরু করে রিং পর্যন্ত দূরত্বকে বলা হচ্ছে এল বি। স্পিন্ডল থেকে রিং এর দূরত্বকে বলা হচ্ছে এল এইচ। ববিন বেলুন কন্ট্রোল রিং থেকে রিং এর দূরত্বকে বলা হচ্ছে এল আর। তারপরে হচ্ছে তোমার এই রিং থেকে শুরু করে স্পিন্ডেলের আরেকটা দূরত্ব আছে সেটাকে, সরি, রিং রেল থেকে শুরু করে স্পিন্ডেল পর্যন্ত দূরত্বকে বলা হচ্ছে এল কে। এরকম প্রত্যেকটা। তারপরে এই যে রিং ববিন থেকে
শুরু করে এই ইয়ার্ন গাইড পর্যন্ত দূরত্বকে বলা হচ্ছে এলএফ। অর্থাৎ এখানে দেখো প্রত্যেকটা ছোট ছোট ডিস্টেন্স এবং প্রত্যেকটা ছোট ছোট ইনক্লাইনেশনের অ্যাঙ্গেল, প্রত্যেকটা জিনিসকে কিন্তু নাম দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যখন কেউ রিং ফ্রেম ডিজাইন করতে যাবে বা রিং ফ্রেম বানাতে যাবে, তখন তাকে এই ডাইমেনশন গুলিকে অবশ্যই একটা নির্দিষ্ট রেশিও অনুযায়ী মেনটেন করতে হবে। ঠিক আছে? তো এই এই যে প্রত্যেকটা রিং ফ্রেম যখন তৈরি হয়, তখন তাকে কিন্তু এই ক্ষুদ্র ক্ষুদ্র ডাইমেনশন, ক্ষুদ্র ক্ষুদ্র ইনক্লিনেশন অ্যাঙ্গেল ফলো করে তারপরে হচ্ছে তাকে মেশিনটা বানাতে হবে। তো যদি সে এই এই যে এই ইনক্লাইনেশনের যে ব্যাপারগুলি বা যে ডাইমেনশন গুলি দেওয়া আছে, এগুলো কিন্তু সবগুলি জিওমেট্রিক্যাল ডাইমেনশন বা জিওমেট্রিক্যাল হচ্ছে ভ্যালু। তো এই জিওমেট্রিটাকে ফলো করার নামই হচ্ছে স্পিনিং জিওমেট্রি। আমার রিং স্পিনিং ফ্রেমে যখন আমি মেশিন গুলিকে বানাবো, তখন এই জিওমেট্রিক্যাল হচ্ছে ডাইমেনশন গুলিকে ফলো করার নামই হচ্ছে স্পিনিং জিওমেট্রি। যদি আমরা প্রপার স্পিনিং জিওমেট্রি ফলো না করি, তাহলে কি সমস্যা হতে পারে? আমাদের হচ্ছে দেখা যাবে যে তখন ইয়ার্ন তৈরি করছি আমরা, কিন্তু ইয়ার্নের মধ্যে ইয়ার্নের টেনশন হচ্ছে অনেক বেশি বেড়ে যাচ্ছে। তারপর হচ্ছে ইয়ার্নের মধ্যে এন্ড ব্রেকেজ, অর্থাৎ ইয়ার্ন ব্রেকেজের সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে। এন্ডস ডাউন বলতে ইয়ার্ন ব্রেকেজকে বোঝানো হয়। তারপর হচ্ছে ইয়ার্নের মধ্যে প্রচুর ইরেগুলারিটি বেড়ে যাবে, ইভেননেস নষ্ট হবে, ফাইবার জায়গায় জায়গায় দেখা যাবে ইন্টিগ্রেট করে একসাথে হয়ে জমে যাবে। ইয়ার্নের মধ্যে হেয়ারিনেস দেখা দিতে পারে অতিরিক্ত। তারপরে হচ্ছে প্রচুর পরিমাণ ফাইবার হচ্ছে ফ্লাই হয়ে তোমার হচ্ছে উড়ে যেতে পারে। এই ধরনের সমস্যাগুলি হচ্ছে দেখা যাবে যদি আমরা প্রপার স্পিনিং জিওমেট্রি ফলো না করি। স্পিনিং ট্রায়াঙ্গেল আপাতত আর তোমাদেরকে পড়াবো না, এটা নিয়ে আলোচনাটা একটু লম্বা। তো আপাতত রিং ফ্রেম চ্যাপ্টারটাকে আমরা আর বড় করতে চাচ্ছি না, এখানেই শেষ করব। এইটুকুর মধ্যে প্রশ্ন থাকলে আমাদেরকে বলো। তিনটা টপিক নিয়ে কথা বলেছি, ট্রাভেলার মাস, তারপর হচ্ছে ট্রাভেলার ক্লিয়ারার, এবং তারপরে কথা বলেছি স্পিনিং জিওমেট্রি। এই তিনটা নিয়ে প্রশ্ন থাকলে করতে পারো, প্রশ্ন না থাকলে স্যার ট্রাভেলার মাসটা হ্যাঁ। আরেকটু যদি বলতেন। হ্যাঁ, ট্রাভেলার মাস হচ্ছে দুইটা পদ্ধতি, ট্রাভেলার নাম্বার এবং আইএসও নাম্বার। এই দুইটা ভাবে আমরা হচ্ছে ট্রাভেলার মাস বের করতে পারি। আইএসও নাম্বারটা খুব সহজ। যদি বলে আইএসও নাম্বার 50, তার মানে হচ্ছে 1000 ট্রাভেলারের ওয়েট হচ্ছে 50 গ্রাম। ঠিক আছে? যদি বলে 70, তার মানে 1000 ট্রাভেলারের ওয়েট হচ্ছে 70 গ্রাম। আর যদি বলে ট্রাভেলার নাম্বার, তখন একটু জটিল। ট্রাভেলার নাম্বার 1 এর মানে হচ্ছে 10টা ট্রাভেলারের ওয়েট 10 গ্রেইন। ওই ট্রাভেলারটা আমরা যদি 10টা নিই, তাহলে ওয়েট পাবো হচ্ছে 10 গ্রেইন। 10টা ট্রাভেলারের ওয়েট 11 গ্রেইন হলে তার নাম্বার হচ্ছে 2, 12 গ্রেইন হলে 3, 13 গ্রেইন হলে 4, এভাবে উপরের দিকে বাড়তে থাকবে। আর যদি নিচে নামে, 10 ট্রাভেলারের ওয়েট 9 গ্রেইন, তাহলে তার নাম্বার হচ্ছে 1/0, 8 গ্রেইন 2/0, 7 গ্রেইন 3/0, 6 গ্রেইন 4/0, এভাবে নিচের দিকে নামতে থাকবে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন আমরা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখি রিং ফ্রেম থেকে। এই আশা করি দেখতে পাচ্ছ তোমরা। আরেকটু বড় করে দেন স্যার, একটু। বলো। অনেকের মোবাইলের ফোনের যদি ডিসপ্লে ছোট হয়, তাহলে দেখতে কষ্ট হবে। স্যার এমনিতে তো জুম করাই যায় স্যার। ও, আমরা তোমরা জুম করতে পারো? জি স্যার। ও, আচ্ছা, এটা আমার জানা ছিল না। আচ্ছা, রিং ফ্রেম প্রোডাকশন। তো রিং ফ্রেমের হচ্ছে প্রোডাকশনের ম্যাথ একটা, এটাও একটা সিম্পল প্রোডাকশনের ম্যাথ। তো সিম্পল প্রোডাকশনের ম্যাথ করতে করতে তো আমরা কাহিল হয়ে যাচ্ছি। ওই 3 লাইন, শুধুমাত্র প্রথমে একটুখানি পার্থক্য থাকবে। উম যেমন বলা হচ্ছে ফাইন্ড আউট দ্য প্রোডাকশন ইন কেজি পার ডে অফ এ রিং ফ্রেম। কিন্তু আফসোসের ব্যাপার কি জানো, এই যে মানে ধুমায়া প্রোডাকশনের ম্যাথ করাইলেও পরীক্ষায় সবার কাছ থেকে আমি এটা পারফেক্ট পাই না, কেন জানি। সেই হচ্ছে উল্টাপাল্টা কি যে করো তোমরা খাতার মধ্যে। খাতা একটা পাইলে পরীক্ষার খাতায় তোমাদের হচ্ছে উদ্ভাবনী শক্তি যে এত বৃদ্ধি পায়, সেটা স্বাভাবিক। সবাই যে কোনো মূল্যেই হোক নাম্বার পাওয়ার আশা করে আর কি।
আচ্ছা, তো যেটা বলছিলাম কেজি পার ডে তে প্রোডাকশন বের করতে হবে। আমাদেরকে বলা হয়েছে স্পিন্ডল আরপিএম 15,000, টিপিআই হচ্ছে 20, নাম্বার অফ স্পিন্ডল 1208, ইয়ার্ন কাউন্ট 30 এনি, ওয়েস্ট 3%, এফিসিয়েন্সি 95%, প্রোডাকশন বের করতে হবে কেজি পার ডে তে। আহ রোভিং ফ্রেমের ফ্লায়ার আরপিএম কত ছিল? কেউ বলতে পারবা রোভিং ফ্রেমের ফ্লায়ার আরপিএম? 10,000। ধেৎ, মেশিনই দৌড় দিব ফ্যাক্টরি থেকে 10,000 আরপিএম এ রোভিং ফ্রেম চালাইলে। আর কারো মনে আছে? এটা তো মনে রাখা 6,000 দরকার। থেকে জি, আবার বলো। 6,000 থেকে 8,000। অ্যারাউন্ড 1,000 এরকম আর কি। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে তো আমাদের রিং ফ্রেমের স্পিন্ডেল আরপিএম হচ্ছে বেশি থাকে, অ্যারাউন্ড 15,000, 16,000, 18,000 এরকম হতে পারে। তারপর হচ্ছে টিপিআই হচ্ছে 20 টুইস্ট পার ইঞ্চ। আমাদের রোভিং ফ্রেমে টিপিআই থাকে হচ্ছে 1 এর কাছাকাছি, কিন্তু ইয়ার্নে তো বেশি থাকবেই। ইয়ার্নে হচ্ছে একদম পারফেক্টলি টুইস্ট না হলে তো মুশকিল, ইয়ার্ন ছিঁড়ে যাবে ফ্যাব্রিক বানানোর সময়। আর রোভিং এ টিপিআই কত থাকে স্যার? অ্যারাউন্ড 1, 0.9 ও থাকতে পারে, আবার 1 পয়েন্ট সামথিংও থাকতে পারে। তারপরে হচ্ছে নাম্বার অফ স্পিন্ডেল 1208, 1208 মানে 1208 আর কি। তো নাম্বার অফ স্পিন্ডেল 1208, এটা আমরা জানি যে রিং ফ্রেমের নাম্বার অফ স্পিন্ডেল হচ্ছে 1000, 1200, তারপরে হচ্ছে কত হতে পারে 1600, 1832 এরকম। তো বিশাল লম্বা মেশিন। তো এখন নাম্বার অফ স্পিন্ডেল হচ্ছে 1208। আর যদি রোভিং ফ্রেমের নাম্বার অফ স্পিন্ডেল কিন্তু হচ্ছে 120, 160, 220, আর একটু বেশিও হতে পারে এরকম। অর্থাৎ হচ্ছে অনেক পার্থক্য। ইয়ার্ন কাউন্ট দেওয়া আছে 30 ইনি, ওয়েস্ট 3%, এফএইচ 95%, প্রোডাকশন কেজি পার ডে। এই এখানেও আমাদের প্রোডাকশন শুরু করতে হবে ডেলিভারি স্পিড থেকে। আমাদের রিং ফ্রেমের ডেলিভারি স্পিডের ফর্মুলা হচ্ছে স্পিন্ডল আরপিএম বাই টিপিআই। রোভিং ফ্রেমে কিন্তু ফর্মুলাটা এরকমই ছিল, ফ্লায়ার আরপিএম বাই টিপিআই ছিল। ঠিক আছে, ফ্লায়ার আরপিএম বাই টিপিআই। আর আমাদের এখানে হচ্ছে রিং ফ্রেমে হচ্ছে স্পিন্ডল আরপিএম বাই টিপিআই। রিং ফ্রেমে তো আর আমাদের ফ্লায়ার নাই, তো আমাদের এখানে স্পিন্ডল আরপিএম বাই টিপিআই। যদি আমরা স্পিন্ডল আরপিএম বাই টিপিআই দিয়ে ডেলিভারি স্পিডটা বের করি, তখন হচ্ছে এটার ইউনিট কি হবে? ইউনিটটা হবে ঠিক আগের মতো, লেংথ পার ইউনিট টাইম। যে কোনো মেশিনের যে কোনো জায়গায় ডেলিভারি স্পিড, সার্ফেস স্পিড, এগুলির সবসময় ইউনিট হবে লেংথ পার ইউনিট টাইম। এটা সবসময় মনে রাখতে হবে। তো টাইমের ইউনিট হচ্ছে এখানে মিনিট, কেন? ওই যে আরপিএম, রোটেশন পার মিনিট। লেংথের ইউনিট আছে এখানে হচ্ছে ইঞ্চ, টিপিআই যেহেতু টুইস্ট পার ইঞ্চ, তাহলে স্পিন্ডল আরপিএম কে টিপিআই দিয়ে ভাগ দিলে আমরা ইউনিট পাবো হচ্ছে ইঞ্চ পার মিনিট। এটা হচ্ছে আমরা ইউনিট পাবো। এখন কখনো কখনো কিন্তু এরকম হতে পারে আমরা টিপিআই না দিয়ে, টুইস্ট পার ইঞ্চ না দিয়ে আমরা টুইস্ট পার মিটার দিয়ে দিলাম। তো স্পিন্ডল আরপিএম কে তুমি যদি টুইস্ট পার মিটার দিয়ে ভাগ দাও, তাহলে কিন্তু ডেলিভারি স্পিড আর ইঞ্চ পার মিনিট থাকবে না, ডেলিভারি স্পিড কিন্তু মিটার পার মিনিটে চলে আসবে। এটা খেয়াল রেখো। আমরা এই অঙ্কে টিপিআই দিয়েছি, যদি পরীক্ষায় টিপিএম দিয়ে দিই তাহলে কিন্তু হচ্ছে ডেলিভারি স্পিডটা তখন মিটার পার মিনিটে বের হয়ে যাবে। খেয়াল রাখতে হবে এটা। আচ্ছা, তো বরাবরের মতোই আমরা কিভাবে হচ্ছে শুরু করব? কারেন্ট রিস্টার্ট প্লিজ প্রেজেন্ট। আচ্ছা ধরো, তো এখন কিভাবে আমরা প্রোডাকশন বের করব সেটা হচ্ছে, জাহিদ হাসান হাত তুলেছো কেন? প্রশ্ন থাকলে প্রশ্ন করে ফেলো। মুছে ফেলি আগেরটা। আচ্ছা, প্রথমে আমরা তাহলে এই কাজটা করি যে স্পিন্ডল আরপিএম বাই টিপিআই। স্পিন্ডল আরপিএম হচ্ছে 15,000 আর টিপিআই হচ্ছে 20। তাহলে এখন ইউনিট কিন্তু আছে হচ্ছে ইঞ্চ পার মিনিট। আমি এই জায়গায় হচ্ছে আলাদা ব্রেকেটে ইউনিটগুলি লিখি, এটা অঙ্কের অংশ না, কিন্তু বোঝার সুবিধার জন্য আমাদের কখনো কখনো কাজে লাগতে পারে। কি ব্যাপার, থার্ড ব্রেকেট কই? পাওয়া গেছে। আচ্ছা, প্রথমে তাহলে আমাদের এখন 15,000-কে 20 দিয়ে যদি ভাগ দিই, তাহলে এটার ইউনিট, এই ডেলিভারি স্পিডটার ইউনিট হচ্ছে
ইঞ্চ পার মিনিট, ইঞ্চ পার মিনিট। এখন ইঞ্চ পার মিনিট যে হলো, এখন সেই আমাদের ওই পুরান 3 লাইনে চলে যেতে হবে, প্রোডাকশনের ম্যাথের 3 লাইন। তো যেমন প্রথম লাইন কি ছিল, যে আমার লেংথের ইউনিট হচ্ছে প্রোডাকশনের লেংথের ইউনিটকে কাউন্টের লেংথের ইউনিটের সাথে মিলাতে হবে। তো প্রোডাকশন আমার আছে এখন 15,000 কে 20 দিয়ে ভাগ করলে ইঞ্চ পার মিনিট, তার মানে এখানে লেংথের ইউনিট হচ্ছে মিনিট। ইঞ্চ, ইঞ্চকে কার সাথে মিলাবো? কাউন্টের লেংথের ইউনিট। কাউন্ট তো হচ্ছে 30 এনি, এনিতে লেংথের ইউনিট হচ্ছে আমরা জানি যে ইয়ার্ডস, তাহলে ইঞ্চে থাকলে চলবে না, ইয়ার্ডসে যেতে হবে। চলে যাই ইয়ার্ডসে, 36 দিয়ে ভাগ করে, তাহলে এখন কিন্তু ইঞ্চ পার মিনিটস এর জায়গায় আমার এখন ইউনিট চলে আসলো ইয়ার্ডস পার মিনিট। ইঞ্চ পার মিনিট থেকে আমরা চলে আসলাম ইয়ার্ডস পার মিনিটে। আবারও বলে দিই, এই ইউনিটের এটা কিন্তু পরীক্ষায় না লিখলে কোনো সমস্যা নেই, এটা অঙ্কের অংশ নয়। এরপরে 2 নম্বর লাইন, 2 নম্বর লাইন হচ্ছে টাইমের ইউনিট, প্রোডাকশনের টাইমের ইউনিট আমার হচ্ছে রিকোয়ার্ড টাইমের ইউনিটের সাথে মিলাতে হবে। প্রোডাকশনে আমার টাইমের ইউনিট আছে এখন মিনিট, আর রিকোয়ার্ডে প্রোডাকশনের টাইমের ইউনিট হচ্ছে ডে। তাহলে মিনিটে থাকলে চলবে না, ডেতে চলে যেতে হবে। ডেতে চলে যাওয়ার জন্য আমরা হচ্ছে কি করব? ডেতে চলে যাওয়ার জন্য আমরা আগে 60 দিয়ে গুণ করি, মিনিটে চলে যাই, সরি আওয়ারে চলে গেলাম, ইয়ার্স পার আওয়ার, এবং এরপরে যেহেতু 24 ঘন্টায় একদিন, 24 দিয়ে আমরা গুণ দিয়ে দিলাম, তাহলে এখানে আমরা ইয়ার্ডস পার ডেতে চলে আসলাম। ইয়ার্ডস পার ডেতে এটা না শিফটে বের করতে হয় স্যার, এখানে ডে তে বের করলাম কেন? এই তো ঝামেলায় পড়ছো, এই যে মুখস্থ করছে শিফটে বাইর করতে হয়। আমি কি বলছি 3 নম্বর লাইন হচ্ছে রিকোয়ার্ড প্রোডাকশনের ইউনিটের সাথে হ্যাঁ, স্যার এটা কি ইয়েতে পরীক্ষা দেওয়া থাকবে যে ডে তে বের করতে হবে নাকি শিফটে বের করতে আমি হবে? বলে দেবো যে হচ্ছে তোমার এই পার ডে কত কেজি প্রোডাকশন বের করো, কিংবা পার ডে কত পাউন্ড, কিংবা পার শিফট কত পাউন্ড প্রোডাকশন হয়েছে বের করো। ঠিক আছে, এই যে ফাইন্ড আউট দ্য প্রোডাকশন ইন কেজি পার ডে। স্যার কোশ্চেনটা দেখিনি আর কি। হ্যাঁ, ফাইন্ড আউট দ্য প্রোডাকশন কেজি পার ডে বা পাউন্ডস পার ডে, কিংবা বলে দিব যে জি পার শিফট, ওইটা স্যার একটু বললেন। পার শিফট মানে 8 ঘন্টা শিফট স্পিডিং এর। ও আচ্ছা, 8 ঘন্টার যে মানে শিফটিং এর এটা। যে আমি তোমাকে বললাম যে, আবার বলো স্যার শিফটের কত আওয়ার শিফট, এটা মানে 8 ঘন্টা না 12 ঘন্টা, এটা কি স্যার বলে দিবেন? না, স্পিনিং এ সবসময় 8 ঘন্টা শিফট। তোমরা কি ডাইং এ করো মনে হয় 12 ঘন্টা নাকি? না স্যার, শিফট তো স্যার সবসময় 8 ঘন্টাই। তোমরা ডাইং এর ম্যাথ করার সময় কি করো, 12 ঘন্টা করো না? স্যার ডাইং এর ম্যাথে তো শিফট থাকে না, শিফট কিন্তু থাকে স্যার শিফট অলওয়েজ তো 8 ঘন্টা। 8 ঘন্টা, এটা কি কও? ডাইং এ গার্মেন্টস ওখানে তো শিফট 12 ঘন্টা, ওইটার ম্যাথ কি তোমরা 8 ঘন্টা দিয়ে করো? তো ডাইং এর ম্যাথ করা নিয়ে হয় না স্যার ওরকম ভাবে। এরকম ম্যাথ করা হয় নাই কখনো স্যার। আচ্ছা, প্রোডাকশন কিংবা ফ্যাব্রিক নেক্সট ইয়াতে স্যার। ও আচ্ছা, হইতে পারে। যাই হোক, কিংবা অথবা হয়তো বা প্রোডাকশনের ম্যাথ এরকম জরুরি না, এটাও হইতে পারে। অ্যাপারেলের কি আমি ভুলে গেছি আসলে সব। অ্যাপারেলের প্রোডাকশনের ম্যাথ আছে? না স্যার, ও আচ্ছা করানো হয় না স্যার। আমরা অ্যাপারেল তো 1 করছি, 1 এ করাই। আচ্ছা আচ্ছা, কিংবা অ্যাপারেলে মনে হয় প্রোডাকশনের ম্যাথ বিশেষ আছে কি, আমি ভুলে গেছি। আচ্ছা যাক, তো ওই সব জায়গায় হচ্ছে শিফট 12 ঘন্টা, কিন্তু স্পিনিং এ রিয়েলি শিফট 8 ঘন্টা, যদিও ওই অফিসারদেরকে শিফট বুঝে নেওয়া এবং শিফট বুঝায় দেওয়া এই কাজের জন্য তোমার হচ্ছে 1-1.5 ঘন্টা বেশি লেগে যায় কখনো কখনো। তো কিন্তু শিফট হচ্ছে 8 ঘন্টা হিসাবেই হয়, কারণ 8 ঘন্টারই শিফট। ওই বুঝে নেওয়া, এবং এই বুঝে নেওয়ার জন্য তোমার হচ্ছে ধরা যাক এই দুপুর 2টায় শিফট শুরু, তাহলে তাকে কিছুক্ষণ আগে যেতে হবে, আধা ঘন্টা আগে যেতে হবে মনে করো। তো সে 2টায় হলে 1:30টার সময় খাওয়া দাওয়া করে নামাজ টামাজ পড়ে চলে যাবে ফ্যাক্টরিতে। আবার 2টা থেকে যদি 10টা পর্যন্ত তার শিফট থাকে, তো রাত 10টায় হচ্ছে তোমার যদি শিফট শেষ হয়, সে টোটাল বুঝাই দিতে দিতে তার হচ্ছে মোটামুটি 10:30টা বাজবে। ঠিক আছে, তো 10:30 11টা বাজতে পারে। তো এই জন্য তার হয়তো কিছুটা দেরি হবে, কিন্তু শিফট 8 ঘন্টারই। কিন্তু এই আমার যতটুকু জানা সেটা হচ্ছে অ্যাপারেলেই তো আসলে 12 ঘন্টা শিফট, কিংবা ডাইং এও আমি যতটুকু জানি 12 ঘন্টা শিফট। তো কিন্তু আমাদের স্পিনিং এ সবসময় হচ্ছে 8 ঘন্টারই শিফট, দিনে 3 শিফট আর কি। 3 শিফট বলেই 8 ঘন্টা। শিফট মানে কিন্তু আসলে 8 ঘন্টা না, ঠিক আছে? এটা কিন্তু টাইমের ইউনিট না।
যে হচ্ছে 8 ঘন্টায় এক শিফট। ঠিক যেরকম 60 মিনিটে 1 ঘন্টা, তেমনি 8 ঘন্টায় এক শিফট, এরকম বিষয় না। ঠিক আছে? শিফট মানে হচ্ছে মানে কয়টা ধাপে আমি কাজটা করলাম। তো আমরা ৩ টা ধাপে কাজ করি, তাই ৩ শিফট। ২৪ ঘন্টাকে ৩ দিয়ে ভাগ দিলে ৮ ঘন্টা হয়। ঠিক আছে? আর অন্য জায়গায় হয়তোবা আমরা হচ্ছে মানে ২ দলে ভাগ হয়ে কাজ করি, তাই ২ টা শিফট, তখন ১২ ঘন্টায় শিফট হয়, এরকম। শিফট কিন্তু টাইমের নির্দিষ্ট কোনো ইউনিট না যে ৮ ঘন্টায় ১ শিফট। আচ্ছা, তো এই আরকি। যেটা বলছিলাম, তো হচ্ছে আমরা ইয়ার্ডস পার ডে তে বের করে ফেললাম। এখন এই ইয়ার্ডস পার ডে যে আমরা বের করছি, এটা কিন্তু একটা স্পিন্ডেলের জন্য। কেন? কারণ হচ্ছে ওই যে ১৫,০০০/২০, তো যত ইঞ্চ পার মিনিট আসলো, এটা তো একটা স্পিন্ডেলের জন্য আমরা বের করছি। স্পিন্ডেল তো আসলে হচ্ছে ১২০৮। তো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে নাম্বার অফ স্পিন্ডেল দিয়ে আমাদেরকে হচ্ছে গুণ করতে হবে। আচ্ছা, এই যে ১২০৮ দিয়ে আমরা হচ্ছে গুণ করে ফেললাম। তারপর হচ্ছে ওয়েস্ট আর এফিসিয়েন্সি। ওয়েস্ট দেয়া আছে ৩%, তার মানে পুরা প্রোডাকশনটা আসলে আমরা পাচ্ছি না। অর্থাৎ এখানে আমরা যেই দেখতে পাচ্ছি টোটাল প্রোডাকশনটুকু আসলে আমরা পাবো না, আমরা ৩% কম পাবো। কার ৩%? পুরাটার ৩%। পুরাটা এর ৩%, এর মানে হচ্ছে গুণ। তো দিয়ে দেই গুণ। ১০০ মাইনাস ৩, আর নিচে হচ্ছে ১০০। তারপর এফিসিয়েন্সি 95%। এফিসিয়েন্সি 95% বলতে 95/100। ব্যাস, এখানে আমার হয়ে গেল ইয়ার্ডস পার ডে। কারো কাছে ক্যালকুলেটর আছে? ক্যালকুলেটর নিয়ে বসছো কেউ? যদি থাকে তাহলে একটু ক্যালকুলেট করে ফেলো যে কত ইয়ার্ডস পার ডে। স্যার একটা সেকেন্ড। হ্যাঁ, আমি একটু বিরতি নিচ্ছি। আগের সেকশনের ছেলেগুলো একটু অলস ছিল, তো ওরা হচ্ছে কেউ ক্যালকুলেটর মনে হয় নিয়ে বসে নাই। তো আমি এই জন্য আর দেরি না করে তখন হচ্ছে এক্স লিখে চলে গেছিলাম। স্যার মোবাইলে তো ক্যালকুলেটর আছে। স্যার 333 333 95 95 160 160 ইয়ার্ডস পার ডে, এটা? ইয়েস স্যার। আচ্ছা, ধন্যবাদ। তো ঠিক আছে, তাহলে এটা বের হয়ে গেল যে এত ইয়ার্ডস পার ডে। তো ইয়ার্ডস পার ডে এটা হচ্ছে লেংথ ওয়াইজ প্রোডাকশন। আমাকে তো বের করতে হবে ওয়েট ওয়াইজ প্রোডাকশন। আমরা করব কি, কাউন্টের সাহায্য নিব। এটা ছিল আমাদের প্রোডাকশনের ৩ নাম্বার লাইন, যে লেংথের ইউনিট থেকে আমরা যদি ওয়েটের ইউনিটে হচ্ছে কনভার্ট করতে চাই, তাহলে আমাদেরকে কাউন্টের সাহায্য নেওয়া লাগবে। আর কাউন্টের সাহায্য কিভাবে নিতে হয়? খুবই সহজ। আমরা শুধু লিখে ফেলবো যে গিভেন দ্য ইয়ার্ন কাউন্ট ইজ 30 এনি, এরপরে লিখে ফেলবো এই যে কাউন্ট আমরা লিখলাম এটা দিয়ে আমরা কি বুঝি, ওইটা লিখে ফেললেই অঙ্ক শেষ। 30 এনি মানে হচ্ছে 30 × 840 গজ নিলে 1 পাউন্ড হবে। অর্থাৎ আমি একটু ঘুরাই লিখছি, বিষয়টা এরকম। 30 এনি মানে হচ্ছে যদি আমি ওই ইয়ার্নের 1 পাউন্ড নেই, তাহলে 840 গজ দৈর্ঘ্যের 30 টা হ্যাঙ্ক পাওয়া যাবে। এটা হচ্ছে 30 এনির মানে। যদি আমি বলি 60 এনি মানে কি, তার মানে হচ্ছে আমরা যদি 1 পাউন্ড ইয়ার্ন নেই, তাহলে 840 গজ দৈর্ঘ্যের 60 টা ইয়ার্ন বানানো যাবে। যদি আমরা বলি 80 এনি মানে কি, তার মানে হচ্ছে 1 পাউন্ড ইয়ার্ন নিলে 840 গজ দৈর্ঘ্যের 80 টা হ্যাঙ্ক পাওয়া যাবে। তো তাহলে 30 এনি মানে হচ্ছে 1 পাউন্ড ইয়ার্ন নিলে ওই 30 এনি ইয়ার্নের যদি আমি 1 পাউন্ড নেই, তাহলে 840 গজ দৈর্ঘ্যের 30 টা হ্যাঙ্ক হবে। তাহলে হ্যাঙ্ক পাবো আমি 30 টা। একটা হ্যাঙ্কের দৈর্ঘ্য 840 গজ। তাহলে 30 টা হ্যাঙ্কের টোটাল দৈর্ঘ্য কত? 30 × 840 গজ। এটাই আমি লিখেছি যে 30 এনি মানে হচ্ছে 1 পাউন্ড যদি আমি নেই, তাহলে 30 × 840 গজ ইয়ার্ন পাওয়া যাবে। এই কথাটাকে আমি উল্টাই লিখছি যে 30 × 840 গজ ইয়ার্নের ওয়েট হবে 1 পাউন্ড। কেন উল্টাই লিখলাম? কারণ আমি হচ্ছে কত কেজি সেই জিনিসটাই আমি বের করতে চাই, এই জন্য ডান দিকে। ওই যেমন আমরা যদি বলি যে 10টা ডিমের দাম 50 টাকা, হ্যাঁ, তাহলে 20টা ডিমের দাম কত টাকা, তাহলে কিন্তু আমরা টাকাটাকে ডান দিকে রাখবো। আবার যদি বলি 10টা ডিমের দাম 50 টাকা, হ্যাঁ, তো 20 টাকায় কয়টি ডিম পাওয়া যাবে, তখন কিন্তু আমরা লিখবো যে 50 টাকায় পাওয়া যায় 10টি ডিম। তখন কিন্তু নাম্বার অফ ডিম ডান দিকে।
এখানেও তাই, নাম্বার অফ ডিম যেহেতু এখানে ডান দিকে ছিল, যেহেতু আমি মানে নাম্বার অফ ডিম বের করতে চাই, তো এখানেও কত পাউন্ড বা কত কেজি এটা আমি বের করতে চাই, তো এটা হচ্ছে ডান দিকে রাখলাম। তো 13 to 8 40 ইয়ার্সে হচ্ছে 1 পাউন্ড, 1 ইয়ার্ডে কত পাউন্ড, আর হচ্ছে এক্স ইয়ার্ড তো না, তাহলে এটা আমি এখন চেঞ্জ করে দিই, 3395, 3395 160 এত ইয়ার্ডসে হচ্ছে 1 into 3395 160 কেজি। ঠিক আছে, এবার এটা দেখো কত হলো, আমার মনে হয় এটা বুঝতে পারছো সবাই। শেষ লাইনে আমি পাউন্ড থেকে সরাসরি কেজিতে চলে গেছি। 1 কেজিতে তো 2.2046 পাউন্ড, তাহলে 1 পাউন্ডে কত কেজি, 1/2.2046 কেজি। ঠিক আছে, এই জন্য 2.2046টা নিচে, এটা সরাসরি কেজিতে হয়ে গেছে আমার এখানে। পরে একজন হচ্ছে সে রেজাল্ট বের করছিল 601 কেজি, উপরে রেজাল্টটা ছিল না, দেখো রেজাল্টটা ঠিক আছে স্যার কিনা। 591 কেজি হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওর হয়তো রেজাল্টে কিছু ভুল হয়েছে। 591, 591.11 কেজি। তাহলে আমরা যেটা করলাম, আমাদের কিন্তু অঙ্ক শেষ। কারণ হচ্ছে আমরা প্রথমে বের করছি যে একদিনে কত গজ ইয়ার্ন আমরা পাই, এরপরে আমরা বের করছি এত গজ ইয়ার্নের দৈর্ঘ্য কত কেজি। সুতরাং এই আমরা অবশ্যই বলতে পারি যে 591 কেজি এইটুক বানাতে আমার একদিন সময় লেগেছে, তাহলে এটাই হচ্ছে আমার রেজাল্ট। তাহলে এটাই হচ্ছে আমার রেজাল্ট, এই যে। সুতরাং therefore the production of ring frame is 591 কেজি পার ডে। শেষ। দেখো তো এটা কোনো ঝামেলা আছে কিনা। তোমাদেরকে 1 মিনিট 2 মিনিট সময় দেওয়া হলো, সমস্যা থাকলে আমাকে বলো। প্রত্যেকটা জিনিস দেখে বুঝতে হবে যে এটা কেন, কেন গুণ দিলাম, কেন ভাগ দিলাম, কেন এইরকম, কেন ওই রকম না। হয়ে গেলে আমাকে বলো।
আশা করি তোমাদের হয়ে গেছে। আমি তাহলে পরের টপিকে চলে যাই। আহ এখন আমি বলবো যে এই ম্যাথের মধ্যে কি কি ভ্যারিয়েশন থাকতে পারে। সবার প্রথম যে ভ্যারিয়েশন থাকতে পারে সেটা হচ্ছে আমি টিপিআই ভ্যালু দিব না। এরকমটা হইতে পারে যে টিপিআই ভ্যালু আমি দিলাম না। আমি করলাম কি, বলে দিলাম টিএম ভ্যালু। টিএম মানে হচ্ছে টুইস্ট মাল্টিপ্লায়ার। তোমরা অবশ্য এটা জানো, আগে তোমরা ওই টেক্সটাইল ফিজিক্সে পড়ে আসছো। টিএম মানে হচ্ছে টুইস্ট মাল্টিপ্লায়ার। টিএম মানে হচ্ছে টুইস্ট মাল্টিপ্লাই। এটা নিয়ে তোমরা বিস্তারিত পড়াশোনা করে আসছো, ইকুয়েশনে ডিরাইভ করে আসছো। তো টুইস্ট মাল্টিপ্লায়ারের ক্ষেত্রে হচ্ছে এমন হতে পারে যে আমি তোমাদেরকে টিপিআই ভ্যালু না দিয়ে টুইস্ট মাল্টিপ্লাই তো যেটা বলছিলাম যে আমরা মনে করো যে টিপিআই ভ্যালু না দিয়ে হচ্ছে তোমাদেরকে টুইস্ট মাল্টিপ্লায়ারের ভ্যালুটা দিয়ে রাখলাম। এখন টুইস্ট মাল্টিপ্লায়ারের ভ্যালুটা যখন তোমাদেরকে দিব তখন হচ্ছে তোমরা যেভাবে বের করবা, এইটা তোমরা আগেই ছোট থাকতে টেক্সট ফিজিক্স কোর্সে ইকুয়েশনে ডিরাইভ করে আসছো। টিপিআই বের করার দুইটা ফর্মুলা, একটা হচ্ছে টিএম ইনটু রুট ওভার কাউন্ট। এটা হচ্ছে ইনডিরেক্ট সিস্টেমের জন্য, অর্থাৎ কাউন্ট যদি ইনডিরেক্ট সিস্টেমে দেওয়া থাকে তাহলে এই ফর্মুলা ব্যবহার করতে হবে। আর যদি কাউন্ট ডিরেক্ট সিস্টেমে থাকে তাহলে হবে টিপিআই ইজ ইকুয়াল টু টিএম বাই রুট ওভার কাউন্ট। তাহলে টিএম ইন্টু রুট ওভার কাউন্ট হবে যদি ইনডিরেক্ট সিস্টেম হয়, আর যদি ডিরেক্ট সিস্টেম হয় তাহলে হবে হচ্ছে টিএম বাই রুট ওভার কাউন্ট। ব্যাস, এটা একটা ভ্যারিয়েশন। আরেকটা ভ্যারিয়েশন থাকতে পারে, আমি হচ্ছে তোমাদেরকে প্রোডাকশন সরাসরি না চাই, আমি তোমাদেরকে চাইবো হচ্ছে ওই উপরে লিখে রেখেছি দেখো, ফাইন্ড দা, অথবা ফাইন্ড আউট হবে আর কি, ফাইন্ড আউট দা প্রোডাকশন ইন ওপিএস পার শিফট। এক শিফটে কত ওপিএস হচ্ছে প্রোডাকশন হয়। তো ওপিএস পার শিফট আসলে বের করার উপায় হচ্ছে, এই মশা গুরুগুরু করতেছে দিনের বেলা। আচ্ছা, ওপিএস পার শিফট, ওপিএস বের করার উপায় কি? ওপিএস বের করার উপায় হচ্ছে, ওপিএস মানে কি আসলে? ওপিএস মানে হচ্ছে আউন্স পার শিফট, আউন্স পার স্পিন্ডেল। ওপিএস মানে হচ্ছে আউন্স পার স্পিন্ডেল, অর্থাৎ আমরা যখন কিছুক্ষণ আগে রিং ফ্রেমের টোটাল প্রোডাকশন বের করলাম তখন কিন্তু আসলে আমরা পুরা রিং ফ্রেমের বের করছি প্রোডাকশন। যে এক রিং ফ্রেমে যদি 1200 স্পিন্ডেল হয় তাহলে হচ্ছে এই 1200টা স্পিন্ডেলের প্রোডাকশন কত সেটা বের করছি। তো যখন আমাকে বলা হবে ওপিএস, ওপিএস মানে কিন্তু এই 1200 ওয়াট স্পিন্ডেলের প্রোডাকশন না, একটা স্পিন্ডেলের প্রোডাকশন, যেহেতু বলা হচ্ছে আউন্স পার স্পিন্ডেল। তো যদি একটা স্পিন্ডেলের প্রোডাকশন বের করতে বলা হয় তখন তো ইয়ার্নের পরিমাণও তো অনেক কম হবে, তাই আর পাউন্ডে বের করা হয় না, তখন সেটাকে আউন্স দিয়ে বের করা হয়। ঠিক আছে, তখন সেটাকে হচ্ছে আউন্স দিয়ে বের করা হয়। তো ওপিএস যদি আমরা বলি তাহলে হচ্ছে আমাদেরকে বের করতে হবে আউন্স পার স্পিন্ডেল। এই হচ্ছে মোটামুটি বিষয়। তো তখন হবে এটা আউন্স পার স্পিন্ডেল। আর ওপিএস পার শিফট মানে আউন্স পার স্পিন্ডেল পার শিফট। তো ওপিএস যদি বের করতে বলে তাহলে কি চেঞ্জ করব? সবার প্রথমে চেঞ্জ করতে হবে হচ্ছে নাম্বার অফ স্পিন্ডেল। এখানে 1208 লিখেছি। ওপিএস মানে যেহেতু আউন্স পার স্পিন্ডেল সেহেতু 1208 এর জায়গা হচ্ছে 1 হবে। আর আরেকটা চেঞ্জ হবে যেটা, সেটা হচ্ছে এই যে পাউন্ড থেকে আমি আর কেজিতে যাব না, পাউন্ড থেকে চলে যাব হচ্ছে আউন্সে। 1 পাউন্ডে 16 আউন্স। এই মোটামুটি পাউন্ড থেকে আমরা 16 দিয়ে গুণ করে সরাসরি আউন্সে চলে যাব। এই হচ্ছে আমার আউন্স পার স্পিন্ডেল পার শিফট। এই মোটামুটি দুইটা পরিবর্তন থাকতে পারে। এই স্যার কিসে কিসে পরিবর্তন আছে একটু যদি স্যার আরেকটা বার। হ্যাঁ, তো টিপিআই পরিবর্তে টিএম দিতে পারি, আর একটা হচ্ছে ওপিএস দিতে পারি, এই দুইটাই পরিবর্তন থাকতে পারে। স্যার ওপিএস টি একটু স্যার আউন্স একটু পার বলুন। স্পিন্ডেল, এক স্পিন্ডেলে কত আউন্স প্রোডাকশন পাওয়া যাবে। আউন্স তো আমরা জানি 16 পাউন্ডে হচ্ছে 1 আউন্স, তাহলে একটা স্পিন্ডেলে কত আউন্স পাওয়া যাবে, এটাই হচ্ছে ওপিএস। তো এর আগে আমরা 1208 দিয়ে গুণ করছি না নাম্বার অফ স্পিন্ডেল দিয়ে, তো সেই জায়গায় 1208 দিয়ে গুণ না করে তখন নাম্বার অফ স্পিন্ডেল হবে 1, যেহেতু আউন্স পার স্পিন্ডেল। বোঝা গেছে? প্রশ্নকে জিজ্ঞেস করলে, এবারে তো আবার ঘুমায় গেছে কিনা, নাকি নেটওয়ার্ক বিচ্ছিন্ন? আচ্ছা, ফাহিম স্যার, ফাহিম। ফাহিম তো কই? এই যে প্রশ্ন করার পরে হাওয়া হয়ে গেলাম, আমার মেজাজটা এমন খারাপ লাগে না। এখনো বুঝছে কে বুঝে নেই, কোনো খবর নাই। অবশ্যই ডিসকানেক্ট হয়ে গেছে মনে হয়।
স্যার ডিসকানেক্ট হয়ে গেছে স্যার, এখন কানেক্ট হ্যাঁ হচ্ছে স্যার। আচ্ছা তাইলে থাক এখন স্যার, পরে বুঝিয়ে নিবো স্যার আপনি। আচ্ছা এখন বুঝছে কি বুঝে নে বুঝবো কেমনে কও? ডিসকানেক্ট হয়ে গেছে ওরে নেট আমাদের। আচ্ছা তো ডিজিটাল যাই হোক, বাংলাদেশ। হ্যাঁ তাই তো, ডিজিটাল বাংলাদেশ। তো এখন যাই হোক আমি তারপরে বলে রাখি যেন ও পরে রেকর্ডে পেয়ে যায় আর কি, ও যেহেতু আবার শুনতেই চাইলো। তো ওপিএস মানে হচ্ছে আউন্স পার স্পেন্ডেল, বের করার উপায় হচ্ছে যেহেতু পার স্পেন্ডেল, পার মানে হচ্ছে এক, তার মানে হচ্ছে আমি 1208 জায়গায় এক বসায় দিব, তাহলেই এক স্পেন্ডেলের জন্য কত ইয়ার্ডস পার ডে সেটা বের হয়ে যাবে। তো এরপরে শুধুমাত্র কাজ হচ্ছে আমি পাউন্ডকে আউন্সে কনভার্ট করবো আর কি। 1 পাউন্ড হচ্ছে 16 আউন্স, তো 16 দিয়ে গুণ করলেই আউন্সে চলে যাবে। আর যেহেতু ওপিএস পার শিফট, তাহলে অবশ্যই টাইমের ইউনিটটাও তখন শিফট বসায় দিব ডে এর জায়গায়, আর কোনো পার্থক্য নেই। এই আরেকটা হচ্ছে টিপিআই, টিপিআই না দিয়ে আমি টিএম দিলে এই ফর্মুলা ফলো করতে হবে। টিএম এর ভ্যালু কত থাকতে পারে, এটা একটা জিনিস হতে পারে। যদি আমরা বলি যে ওভেন ইয়ার্ন, ওভেন ইয়ার্নের ক্ষেত্রে টিএম এর ভ্যালু থাকে অ্যারাউন্ড 4.5, 4.6 থাকতে পারে, 7 থাকতে পারে, 4.4 থাকতে পারে। আর যদি আমি বলি নিট ইয়ার্নের জন্য, নিট ইয়ার্নের জন্য টিএম এর ভ্যালু থাকতে পারে হচ্ছে অ্যারাউন্ড 3.5, 3.6, 3.7, তারপর হচ্ছে 3.4, এরকম আশেপাশে, 3.5 এর আশেপাশে আর কি, মনে রাখার সুবিধার্থে। যে নিট ইয়ার্নের জন্য হবে হচ্ছে কম, নিট ইয়ার্নে কিন্তু টুইস্ট লাগে কম, তাহলে টিএম এর ভ্যালু কম হবে, অ্যারাউন্ড 3.5 হবে। আমি কি আগে ভুল বলছি কিনা, হতে পারে। তো নিট ইয়ার্নের জন্য হচ্ছে 3.5 এর আশেপাশে থাকবে, আর ওভেন ইয়ার্নের জন্য কিন্তু টুইস্ট বেশি লাগে, এখানে হবে হচ্ছে 4.5 এর আশেপাশে। এই মোটামুটি আমাদের টিএম সংখ্যা। স্যার ওভেনিয়ান আর নিটিয়ান মানে? ওভেন ইয়ার্ন আর নিট ইয়ার্ন, ওই ওভেন ফ্যাব্রিক বানানোর জন্য যে ইয়ার্ন সেটা হচ্ছে ওভেন ইয়ার্ন, আর নিট ফ্যাব্রিক বানানোর জন্য যে ইয়ার্ন সেটা হচ্ছে নিট ইয়ার্ন। ও স্যার, এটা কি মানে আগেই ক্রাইটেরিয়া দেয়া থাকে জি প্রত্যেকটা? অবশ্যই, কারণ হচ্ছে ওভেন আর নিট ফ্যাব্রিকের তো ক্রাইটেরিয়া আলাদা। যেমন ওভেন ফ্যাব্রিকের তোমার স্ট্রেংথ অনেক বেশি লাগে। তোমাদের ফ্যাব্রিক 1 কোর্স হয়ে গেছে না? জি স্যার। আচ্ছা তাহলে ওইটা জি স্যার। নিশ্চয়ই দেখছো যে হিল ফ্রেম উপরে নিচে উঠানামা করে, এটা একটা ঝামেলা। তারপর হচ্ছে ইয়ার্নকে প্রচুর গাইডের মাঝখান দিয়ে, হিল ফ্রেমের মাঝখান দিয়ে, আরো বেশ কতগুলি গাইড আছে, এখন আমার ঠিকঠাক মনেও আসতেছে না, অনেকগুলা গাইডের মাঝখান দিয়ে নিয়ে আসতে হয়, এবং ইয়ার্নটা কিন্তু খুব হাই টেনশনে থাকে। আর হিল ফ্রেম একবার উপরে উঠে একবার নিচে নামে, প্রচুর হচ্ছে ইয়ার্নের উপরে ঝামেলা, প্রচুর টেনশনের সম্মুখীন হতে হয়। এই কারণে ওভেন ইয়ার্নের স্ট্রেংথ সবসময় বেশি থাকতে হয়, তাই তাকে টুইস্ট বেশি দেওয়া হয় এই কারণে। এখন তোমার কাছে মনে হতে পারে স্যার নিট ইয়ার্নের ক্ষেত্রে টুইস্ট বেশি দেয়, স্ট্রেংথ বেশি দিলে সমস্যা কি? নিটের ক্ষেত্রে সমস্যা হচ্ছে নিট ফ্যাব্রিক বানানোর সময় আমরা তো এরকম লুপ বানাই, মনে আছে? জি স্যার। হ্যাঁ ফ্যাব্রিকটাকে যে আমরা এরকম লুপ বানাই, তো তোমার যদি ইয়ার্নের মধ্যে টুইস্ট বেশি থাকে, তখন হচ্ছে এক তো হচ্ছে ইয়ার্নটা তখন অনেক স্টিফ হয়ে যাবে, হার্ড হয়ে যাবে, সফটনেস থাকবে না। আরেকটা সমস্যা হচ্ছে স্টিফ হলে, সমস্যা কি, স্টিফ হলে তুমি তাকে এরকম লুপ বানাতে পারবে না সহজে, এই লুপ গুলা সুন্দর হবে না আর কি। আর নিট ফ্যাব্রিক তো আমরা সবসময় দেখি যে কিছুটা সফট হয়। হ্যাঁ, তো এই কারণে নিট ইয়ার্নের মধ্যে টুইস্ট কম দেওয়া হয়। যেহেতু আমরা জি নিট ফ্যাব্রিকটাকে একটা ফ্লেক্সিবল না হলে আমরা এটাকে লুপ বানাতে পারি না ভালো, এর জন্য নিটের মধ্যে হচ্ছে তোমার এই টুইস্ট কম দিয়ে তারপরে নিট ইয়ার্ন বানাতে হয়। এই জন্য টুইস্ট মাল্টিপ্লায়ারের হচ্ছে ভ্যালুও কম থাকে। আচ্ছা তো এই মোটামুটি আমাদের, প্রশ্ন যদি না থাকে তাহলে আমি পরের টপিকে যাওয়ার ধান্দা করি। আরে পড়াই দেখি শেষ প্রায়, আর অল্প কয়েকটা। তো রিং ফ্রেম থেকে আমরা কি কি পড়বো সেটা আমরা হচ্ছে একটু বলে ফেলি, লিখে রাখো পরীক্ষার প্রস্তুতির জন্য। রিং ফ্রেম থেকে আমাদের পড়তে হবে পরীক্ষার প্রস্তুতির জন্য আর কি 1 থেকে 6। দয়া করে কেউ মানে ক্রস চিহ্ন দিবা না শীটের মধ্যে, কারো শীট চিহ্ন থাকলে, শীট থাকলে আর কি। হ্যাঁ যে 1 থেকে 6 স্যার বলছে, 7, 8, 9 বলে নাই, তো 7, 8, 9 এরকম বড় বড় করে হচ্ছে অনেকে ক্রস দেওয়ার অভ্যাস থাকে, দয়া করে ক্রস দিবা না। 1 থেকে 6, তারপরে হচ্ছে আমাদের পড়তে হবে 10 থেকে 12, 10, 11, 12, 1 থেকে 6, 10, 11, 12, তারপরে হচ্ছে 18, 19। 18টা আমি এখানে পড়াই নাই, ওটা বই থেকে পড়ে নেবে, একই ওই রোভিং ফ্রেমের টেকনিক্যাল ডাটা যেরকম এটাও সেরকম। 18, 19, 1 থেকে 6, তারপরে হচ্ছে 10 থেকে 12, তারপরে হচ্ছে 18, 19। এর মধ্যে বাকি জিনিসগুলো যেমন ধরো যে ডফিং, ট্রাভেলিং ক্লিনার, এগুলো আমাদের ল্যাব ক্লাসে এমনি হয়ে যাবে।
বা স্পিন্ডেল তো আমাদের কিছুটা হয়েছে, আরো ল্যাব ক্লাস হলে ইনশাল্লাহ হয়ে যাবে। এই তাহলে আমি আবারও বলি 1 থেকে 6, তারপরে হচ্ছে 10 থেকে 12, তারপরে হচ্ছে 18 19, এই হচ্ছে তোমাদের রিং ফ্রেমের জন্য পরীক্ষায় প্রস্তুতি থাকতে হবে এই টপিকগুলোর উপরে। এই তো, তাহলে আজকে আমরা ওয়াইন্ডিং এ চলে যাই আস্তে আস্তে। রিং ফ্রেমের পরেই হচ্ছে আমাদের ওয়াইন্ডিং। তোমরা কিন্তু ধীরে ধীরে হচ্ছে তোমাদের আগের যে ইয়েগুলো ছিল, কি বলে, আগের যেই হচ্ছে টপিক গুলা ছিল, এগুলার মধ্যে কিন্তু আস্তে আস্তে তোমরা ইয়ে শুরু করো, প্রস্তুতি নিতে শুরু করো আগের গুলা থেকে কিছু কিছু। স্যার, হ্যাঁ বলো। কি যেন বলতে চাইলো একজন? এরা আবার কি কি যেন বলতে গিয়ে হারাই গেল। আচ্ছা, তাহলে ও মনে হয় হারাই গেছে। আমি বলি, তোমরা হচ্ছে যেটা করবে এখন থেকেই বা আজকে থেকেই হচ্ছে ইয়ে করো তোমরা, ওই যেই লেকচার গুলি হয়ে গেছে সেই লেকচার গুলির উপরে কিছু কিছু প্রবলেম দেখতে শুরু করো। এখনই যদি তোমরা এটাকে একটু সামলাতে না শুরু করো তাহলে কিন্তু পরীক্ষার আগে দেখবা যে চাপ অনেক বেশি বেড়ে যাবে। কাজেই এই কাজটা এখন থেকেই শুরু করে দাও, তাতে করে হচ্ছে চাপটা কিছুটা কমে আসবে। তো তাহলে আমরা প্রত্যেক দিনে, কারণ তোমাদের যেটা হয় যে সাধারণত তোমরা যখন বলো যে স্যার রিভিউ ক্লাস নেন, আমরা রিভিউ ক্লাস নেওয়ার জন্য আসি, পরে দেখা যায় যে তোমাদের কোনো সমস্যাই থাকে না, বুঝছো? তো আমাদেরকে হচ্ছে ওই গল্প গুজব করে ক্লাস শেষ করতে হয়। তো এটা তো তোমাদেরই ক্ষতি। পরে তো ঠিকই পরীক্ষার আগে তোমার সমস্যা তো ধরাই পড়বে, এটা তো নিশ্চিত। একদমই সমস্যা নেই এটা তো আর হইতে পারে না। তো এই ব্যাপারটাতে তোমরা যদি একটু মনোযোগ হও তাহলে ভালো। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে শুরু করি আজকে। ওয়াইন্ডিং চ্যাপ্টারটা শুরু করি। হ্যালো, ওয়ালাইকুম। হ্যাঁ রেজা বলো। কেন? তাই নাকি? ও হ্যাঁ, অনেকে, আরে মাত্র 7 জন আছে। তাই? আচ্ছা ঠিক আছে, আমি কিছুক্ষণ অপেক্ষা করতেছি তাহলে। তাহলে অ্যাটেন্ডেন্সটা সমস্যা নাই, তোমরা যেহেতু অনেকে ছিলাম, যে তুমি দেখো এখনো টাইম আছে তো, তোমরা দেখো। আমি তাহলে না পড়ায় একটু বসি, তুমি দেখো আসতে পারো কিনা, 5-7 মিনিট ট্রাই করো। আচ্ছা হ্যাঁ, এই যে অনেকে চলে আসছে, দেখো আমার মনে হয় চলে আসলো। তোমরা কি অনেকেই ডিসকানেক্ট হয়ে গেছিলাম মনে হয়। স্যার হঠাৎ করে সবাই ডিসকানেক্ট হয়ে গেল। হুম, এটা কি ম্যাজিক দেখা গেল তাইলে? সবাই একসাথে ডিসকানেক্ট হয়ে হ্যাঁ, গেছে। আমি তো হুট করে দেখি যে মাত্র 6 জন বাকি, আমাকে কি রে 6 জন কেন? সবাই ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা আমি হচ্ছে ইয়ার্ন ওয়াইন্ডিং এর একটা স্লাইড ছিল, স্লাইডটা একটু আমি খুঁজে বের করার চেষ্টা করতেছি। হ্যাঁ, পাওয়া গেছে। আচ্ছা, তো ওয়াইন্ডিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে বেসিক কিছু কথা আজকে বলতে পারি, আজকে তো আর বেশি সময় নাই। বেসিক কিছু কথা বলতে থাকি যতটুকু বলা যায়। ওয়াইন্ডিং আসলে কি, ওয়াইন্ডিং কেন করব, এটা একটা প্রশ্ন। প্রথম কথা যেটা, সেটা হচ্ছে আমরা তো রিং ফ্রেমে ইয়ার্ন পাই হচ্ছে স্পিন্ডেলে। রিং ফ্রেম মেশিনের ক্ষেত্রে আমরা ইয়ার্ন পাই হচ্ছে স্পিন্ডেলের উপরে যে রিং ববিন বসানো থাকে, সেই রিং ববিনে আমরা হচ্ছে ইয়ার্ন পাই। কিন্তু রিং ববিনের একটা মূল সমস্যা হচ্ছে রিং ববিনে খুব অল্প পরিমাণ ইয়ার্নই জমা হতে পারে। রিং ববিনের মধ্যে খুব বেশি পরিমাণ ইয়ার্ন আসলে আমরা জমা করি না। মাত্র তার ওয়েট হতে পারে হচ্ছে 100 গ্রাম, 100 গ্রামের কাছাকাছি। তো এই যে 100 গ্রামের কাছাকাছি হচ্ছে মাত্র অল্প কিছু ইয়ার্ন আমাদের প্যাকেজে জমা হলো। এই অল্প পরিমাণ ইয়ার্ন নিয়ে আমরা যদি হচ্ছে যাত্রা শুরু করি, অল্প পরিমাণ ইয়ার্ন নিয়ে যদি আমরা হচ্ছে যাত্রা শুরু করি, তাহলে কিন্তু মুশকিল। কারণ ফ্যাব্রিক বানাতে গেলে কি হবে, তখন হচ্ছে অল্প কিছুক্ষণ পর পরই আমাদের প্যাকেজ শেষ হয়ে যাবে এবং নতুন করে হচ্ছে প্যাকেজ আমাদেরকে তোমার বারবার প্যাকেজ চেঞ্জ করতে হবে এবং এই কারণে মেশিনও আমাকে বারবার বন্ধ করতে হবে। সেই কারণে হচ্ছে আমাদের তোমার একটা বড় প্যাকেজ বানানো দরকার, যেন এই প্যাকেজ চেঞ্জ সংক্রান্ত হচ্ছে মেশিন স্টপেজটা না থাকতে পারে। এজন্য আমাদের বড় হচ্ছে প্যাকেজ বানানো দরকার। তো এটা হচ্ছে আমাদের ওয়াইন্ডিং এর প্রথম কাজ, যে টু প্রিপেয়ার দ্য বিগার প্যাকেজ ফ্রম রিং ববিন। কেন, সেটা আমরা ব্যাখ্যা করলাম যে কেন আমার বড় প্যাকেজ বানানো দরকার। টু রিমুভ স্পিনিং ফল্টস, এটা খুব জরুরি একটা বিষয়। কারণ ওয়াইন্ডিং মেশিনে যেটা ছিল প্রথমত হচ্ছে আমাদের প্রথম এই ওয়াইন্ডিং মেশিন বা অটো কোনিং মেশিনের কাজই ছিল এই একটাই, যে বড় একটা প্যাকেজ তৈরি করা। কিন্তু ধীরে ধীরে দেখা গেল কি, এই বড় প্যাকেজ বানানোর চাইতেও আমাদের ওয়াইন্ডিং মেশিনের মূল কাজ হয়ে গেছে, মূল কাজ না আসলে এটার পাশাপাশি কাজ, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হয়ে গেছে হচ্ছে আমাদের স্পিনিং এর প্রসেসের ফলে ইয়ার্নের মধ্যে যদি কোনো ফল্ট থেকে থাকে, সেই ফল্ট গুলোকে রিমুভ করা। যেমন কোথাও যদি অতিরিক্ত থিক প্লেস থাকে, অতিরিক্ত থিন প্লেস থাকে, অতিরিক্ত ন্যাপস থাকে, কিংবা হচ্ছে ইম্পিউরিটিস যদি বেশি থাকে, তখন হচ্ছে এই কাজটা করা হয়। তখন হচ্ছে এই কাজটা করা হয় যে হচ্ছে ইয়ার্ন থেকে ওয়াইন্ডিং মেশিনে আমরা ফল্ট গুলিকে ফেলে দিতে পারি। তবে মনে রাখতে হবে, এই ওয়াইন্ডিং মেশিনে ফল্ট ফেলে দেওয়ার প্রবণতাটা কিন্তু আমাদের মোটেও বেশি হলে চলবে না। কেন বেশি হলে চলবে না? কারণ হচ্ছে যে আমরা ওয়াইন্ডিং এ এসে যেই ফল্টটুকু ফেলে দিব, এই ফল্টটুকু কিন্তু আমরা হচ্ছে আ ফাইবারকে একদম ফেলে দিচ্ছি। এটা আমাদের কোনোভাবেই আর স্পিনিং এ কাজে লাগতেছে না। এই ফল্টটাকে কিন্তু আমরা একদমই ফেলে দিচ্ছি। তো যেটাকে ফেলে দিচ্ছি, এই ফল্টি ফাইবার গুলিকেও কিন্তু আমরা পয়সা দিয়ে কিনে নিয়ে আসছিলাম ঠিক একই দামে। অন্য ফাইবার গুলিকে যেই দামে কিনে নিয়ে আসছি, এই ফাইবার গুলোকেও কিন্তু আমরা একই দামে কিনে নিয়ে আসছিলাম। সুতরাং এইখানে ওয়াইন্ডিং এ এসে আমরা যে ফল্টটাকে ফেলে দিব, এটা কিন্তু আসলে টোটাল ওয়েস্ট, পুরোপুরি অপচয় হবে। এরপরে হচ্ছে টু ওয়াক্স দ্য ম্যাটেরিয়াল। আমরা হচ্ছে ওয়াইন্ডিং এ যখন শেষ করি প্রসেস, তখন প্রসেসটাকে শেষ করার আগে আমরা হচ্ছে এই ম্যাটেরিয়ালটাকে কিছুটা একটু ওয়াক্সিং করে দেই। একটা ছোট্ট মোমের টুকরা থাকে, মোমের উপর দিয়ে হচ্ছে ইয়ার্নটা চলে যায়। তো যার ফলে আমরা এটাকে একটু ওয়াক্সিং করে তারপরে পাঠাই। তাতে করে হচ্ছে হেয়ারিনেস কিছুটা হচ্ছে মানে কম বলে বোঝা যায়। তারপরে টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ ইয়ার্ন। ইয়ার্নের কোয়ালিটি বাড়বে অবশ্যই, কারণ ওই যে আমি ফল্ট গুলিকে রিমুভ করে ফেলে দিচ্ছি, তাহলে তো ওভারঅল ইয়ার্নের কোয়ালিটি বেড়েই যাবে। এগুলি হচ্ছে মোটামুটি আমাদের বর্তমান সময়ে ওয়াইন্ডিং মেশিনের কাজ। তারপরে হচ্ছে আমাদের ওয়াইন্ডিং মেশিনের কিছু পার্টস সংক্রান্ত পরিচিতি আছে, এগুলি আমরা তাহলে আগামী দিনই হচ্ছে ইনশাল্লাহ দেখব।
যে আমাদের ওয়াইন্ডিং মেশিনের কি কি কম্পোনেন্ট এবং তাদের পরিচিতি, এগুলো আমরা হচ্ছে আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখব। আপাতত তাহলে আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আর যদি প্রশ্ন না থাকে তাহলে হচ্ছে তোমরা আইডি লেখো। অবশ্য তোমরা অনেকে অ্যাডভান্স আগে আইডি লেখা শুরু করে দিছো। জি স্যার, ওটার জন্যই তো আসা। হ্যাঁ, খুবই চমৎকার। এটা করে অবশ্য লাভ নাই তোমার, বুঝছো? তোমার ঠিক এগুলি পরে পড়তেই হবে। অভ্যাস হয়ে গেছে এখন। হ্যাঁ, হইতে পারে। তো তোমরা যদি এখন জিদ নিয়ে বসে থাকো তাহলে তো তোমাদেরই পরে চাপ বাড়বে আর কি। তো এই অভ্যাস মানে খুব একটা লাভবান হওয়া যাবে না। স্যার একটা কথা ছিল আজকে। জি অবশ্যই, বলো। স্যার ওই আজকের যে শীটটা আছে, যে ম্যাথ যে করালেন স্যার, হুম, ওইটা স্যার একটু ড্রাইভের লিংকটা মানে ওই আপনি যে ইউটিউবে ভিডিও আপলোড দিবেন ওইটার ডেসক্রিপশন বক্সে আর কি দিয়ে দিলে ভালো হতো। আবার বলো। মানে স্যার এই যে আজকের যে ওয়ার্ড ফাইলের যে ম্যাথ করালেন না ওয়ার্ড হুম ফাইলে, হুম 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 হুম। ওইটা স্যার একটু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলে ভালো হতো স্যার। আচ্ছা ঠিক আছে, আরো কয়েকটা জমুক ওয়াইন্ডিংটা শেষ করি, পরে একসাথে দিয়ে দিব না? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তোমরা কোন সেকশন জানো? সেকশন 1? জি স্যার। আচ্ছা, আশা করি তোমাদের সবার আইডি লেখা শেষ হয়ে গেছে।